শেখ হাসিনার আমলে কোন প্রতিষ্ঠানটা দুর্নীতি প্রবণ ছিল না বলেন আপনি? সব জায়গায় কোথায় হয় নাই দুর্নীতি বলেন? সব জায়গায় দুর্নীতি হয়েছে। এবং উনি চলে যাওয়ার পর যারা দুর্নীতি করেছে তারা কেউ আছে? তারা তো কেউ অ্যাক্টিভ নাই। 5 টাকার কাজ করছে 500 টাকায়। এটা পৃথিবীর কেউ ধারণা করতে পারবে না যে 5 টাকার কাজে 500 টাকা করা যায়, এটা কেউ কল্পনাও করতে পারবে না। এটা এও কি সম্ভব? হয়েছে এই দেশে, হয়েছে এই দেশে। এখন 5 টাকার কাজ 10 টাকায় হচ্ছে। দুর্নীতি এখনো হচ্ছে, অত চাঁদাবাজি এখনো হচ্ছে। প্রত্যন্ত অঞ্চলে যায় দেখেন, চাঁদাবাজি এখনো হচ্ছে। ব্যবসায়ীদেরকে এখনো আদা দিতে হচ্ছে। কোন পলিটিক্যাল পার্টির নাম উঠতেছে এটা আমি আপাতত না বলি, হচ্ছে এখনো, চাঁদাবাজি এখনো হচ্ছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে সার্বিক ক্ষেত্রে, যেমন ধরেন আমি উদাহরণ বলি আপনাকে, দ্রব্যমূল্য নিয়ে খুব কিন্তু আলোচনা হচ্ছে। আমি নিজেও খুব স্বস্তি বোধ করতেছি। তেলের দাম কমছে, ম্যাজিক কই? হ্যাঁ, কাঁচা বাজারের দাম কমছে, আমি অস্বীকার করবো না, কাঁচা বাজারের দাম কমছে। এখন আমি কাঁচা বাজারের দাম কমছে কেন কমছে, মৌসুম, এগুলি বলে আমি এই কমাটাকে কিন্তু আমি আন্ডারমাইন করতেছি না। আমি কমাটাকে গ্রহণ করছি, আমি যেন ধন্যবাদ দিচ্ছি। যার যা প্রাপ্য তাকে তা দিতে হবে। অবশ্যই একটা সুশাসন আর কুশাসনের একটা পার্থক্য আছে। সেই পার্থক্যের রেজাল্ট আপনি পাবেন, নাথিং ম্যাজিক। এখন যদি আপনি বলেন যে উনি কিছুই করে নাই, এটাই তো একটা ম্যাজিক, এটাও ম্যাজিক। নো গভর্নমেন্ট ইজ গুড গভর্নমেন্ট, এরকম একটা ব্যাপার আছে। গভর্নমেন্ট মানে কি? বাংলাদেশে একসময় ছিল কি, গভর্নমেন্ট মানেই হলো কি আপনাকে নিয়ন্ত্রণ করবে। একটা সময় তো তাই ছিল, গভর্নমেন্ট মানেই নিয়ন্ত্রণ করা। নো গভর্নমেন্ট ইজ গুড গভর্নমেন্ট, আপনি যদি ওভাবে ধরেন ওইটা আছে। বিষয়টা হলো এখানে, আগে জানতো ছিনতাই করে পার পাওয়া যাবে, এখন একটা ভয় কাজ করে। আমি চিন্তাটা করলে আমার কিন্তু খবর আছে। এবং এই ভয়টা কিন্তু কেবলমাত্র আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে তা কিন্তু না, সাধারণ মানুষ এখন প্রতিবাদ করতে শিখছে। কিন্তু চিন্তাই তো বাড়ছে, পলিমাটি আসে না তো, সুফল কেবল সবই আছে। আমি ওইটা ওইভাবে দেখছি না। বাট জিনিসটা হলো কি, কিছু ভালো কিছু, সবচেয়ে বড় কথা হলো ব্যাংক লুট হয়ে যেত, হচ্ছে না তো, ওটা তো থামছে রে ভাই। আবার একটা কুফল আছে, ওই চোরগুলি সব পলাইছে, পলানোর ফলে ওরা যে লোন নিছে তারা তো লোনটা শোধ করতে পারছে না। এটা একটা কুফল, যে কারণে তো একসময় দেখবেন খেলাপি বাইরে যাবে। খেলাফি বাড়ানোর জন্য যে নিয়মগুলো করেছিল কমানোর জন্য, সেগুলো যখন হবে, কিন্তু এখন এটা তো ভাই করতেই হবে। আপনি যখন নাকি বাচ্চা প্রসব হয় তখন মাকে পেইন অনুভব করতে হয়। আমরা হয়তো সেই পেইনের মধ্যে যাচ্ছি। আমি জানি না বাচ্চা বিকলাঙ্গ হবে কিনা, এটা এখন বলতে পারবো না, কিন্তু পেইনটা আমি ফিল করছি কিছু কিছু ক্ষেত্রে। আপনি কি আশাবাদী যে ডক্টর ইউনূস তার যে রাজনৈতিক সংস্কার নিয়ে কিংবা নির্বাচন নিয়ে যে বিতর্ক, এটা আসলে তিনি সাফল্যের সাথে উঠতে যেতে পারবেন? আমার মনে হয় না, এটা আমি মানে এতটা আশাবাদী আমি নই। কারণ উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না। উনি এখন পর্যন্ত এমন কোনো একটা স্টেপ নিতে পারেন নাই যে স্টেপটা নাকি পলিটিক্যালি মানে অসাধারণ কিছু, এটা আমার কাছে মনে হয়। এবং সত্যি কথা বলতে কি, আজকে 8 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোর উপর আমার কিন্তু খুব উচ্চ, পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে আমার মধ্যে খুব উচ্চ কোনো ধারণা নাই। কোনো যে পলিটিক্যাল পার্টি যেগুলো আছে একটা নিয়ে আমার কোনো উচ্চ ধারণা নাই। এবং এগুলিকে ক্ষমতা দিলে এদের চেহারা বাইরে পড়ে, এটা আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি দেখছি। এবং এরা সব সময় কিন্তু নিজেরটা বোঝে, আর কিছু বোঝে না। তো এরকম পলিটিক্যাল পার্টিগুলি হওয়া সত্ত্বেও গত 8 মাসে তারা কিন্তু ডক্টর ইউনূসকে অসহযোগিতা করছে সরাসরি, আপনি বলতে পারবেন না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি কিন্তু প্রকারান্তরে কিছু কিছু সমালোচনা করে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা কিন্তু ডক্টর ইউনূস সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। ইউনূস সরকারের এটা হলো সবচেয়ে বড় অর্জন, বড় প্রাপ্তি, যে তারা কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে সরাসরি কোনো বিরোধিতা পাচ্ছে না। এটা কিন্তু ইউনূস সরকারের সবচেয়ে বড়, আমি বলি দৃশ্যমান এনিমিকে আওয়ামী লীগ ধরে নিচ্ছি। আওয়ামী লীগের ক্ষেত্রে মোরলেস সবগুলি পলিটিক্যাল পার্টির কিন্তু অবস্থান এক। বাস্তবতা হলো আমাদের দেশে কোনো গণভোটে ভোট হারে নাই কখনো। ভোট জিতবে সবসময়। কারণ হয় কি, গণভোটটা তো দেয় সরকার নিয়ন্ত্রিত একটা পদ্ধতি, কিন্তু সরকার একটা পার্টি হয়ে যায় তখন মানে আমি দেখেছি সাধারণত গণভোটে ভোট জিতে। তো ভালোভাবে করতে পারলে ভালো,
ভালো একটা নির্বাচন কমিশন যদি করতে পারে, নির্বাচন কমিশন শক্ত হয় ভালো। আমাদের যে নির্বাচন কমিশন আছে এটাকে আমাকে আপ্লুত মার্ক মনে হয় না। এটা হলো একদম প্রথম কথা। আমি একটা জিনিস বুঝি না, আপনি আমাকে একটা কথা বলেন, আমি একটু মাঝখানে একটু অন্যদিকে যাচ্ছি আর কি, যে একজন লোককে সরকারি কর্মকর্তাকে কখন অবসরে পাঠানো হয়? কখন? যখন তার কর্মক্ষমতা শেষ হয়ে যখন আসে। নাকি রাষ্ট্র মনে করে যে তার পক্ষে আর স্বাভাবিক প্রক্রিয়ায় কোনো কিছু দেওয়া সম্ভব না। অতএব বাবা তুমি বাড়ি যাও, ঘুম টুম দাও, বিশ্রাম করো, থাকো, তোমাকে কিছু টাকা আমরা দিব। আল্লাহ কিন্তু তাই করে, একটা সার্টেন টাইমে পরে পরে যে তুমি এখন অন্য বোঝা হয়ে গেছো, অত তুমি আমার কাছে চলে আসো, আল্লাহ তার উঠাই নিয়ে যা, এই তো করে। তাহলে যে লোকটা নাকি স্বাভাবিক কর্মকাণ্ড করতে পারছে না, সচিব হিসেবে অযোগ্য বয়সের কারণে, তাকে নিয়ে আপনি এমন একটা দায়িত্ব দিচ্ছেন যে দায়িত্বটা নাকি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশের হয় না রে অনেকগুলো ভাই। প্রতিষ্ঠানের ক্ষেত্রে তো সরকারি বিধি হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, সচিব, এরকম আমলা ভাই, লাগবে। বিধি তো কোরআনে পারি না, বিধি চেঞ্জ করেন। আমরা তো ওই সংস্কারটাই চাচ্ছি, যেটা আমরা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, ওটা চেঞ্জ করেন রে ভাই। এবং নির্বাচন কমিশনের যে দেখেন, নিয়োগ, সেটাও আমি একটা কিন্তু জিনিস বলি। সংস্কার প্রস্তাব আসার আগেই তাদের নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে? কোরআনে দেওয়া হয়েছে। তাহলে আপনি ওই সংস্কারটা কমিশনটা করলেন কেন? ফাজলামি করার জন্য? আপনি একটা সংস্কার কমিশন করছেন যে নির্বাচন ব্যবস্থার কি হবে, সেই সংস্কার কমিশনের রিপোর্ট পাওয়ার আগেই এদেরকে তড়িঘড়ি করে নিয়োগ দিতে হবে কেন? এবং প্রত্যেকটা লোক একসময় হয়তো খুবই শার্প অফিসার ছিলেন, খুবই শার্প, কোনো সন্দেহ, আমি ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি। বাংলাদেশে শার্প থাকলে তো গত 10-12 বছরই ছিল, কি ছিল ওটা তো দেখছি আমরা, ওটা দেখছি, বাদ দেন ওই আলাপ বাদ দেন। তারপরে ধরে নিলাম হাইপোথেটিক্যালি তারা খুবই শার্প, একদম নির্দলীয়, মানলাম। তো এখন তাকে এখন এই অবসরপ্রাপ্ত হওয়ার পরে তাকে আনতে হবে কেন? তো এই ইলেকশন কমিশন ভাই আমাদের ইলেকশন কন্ডাক্ট করার উপযুক্ত না আমি মনে করি। এখানে মানে আপনার বর্তমানে কাজ করছেন এমন লোকদেরকে আনতে হবে, ইয়াং লোকদের আনতে হবে, যাদের নাকি সেই কমান্ড আছে, সেরকম লোককে আনতে হবে। না হলে ইলেকশন করতে পারবেন না ভাই। যে ইলেকশন চায় দেশের মানুষ তো ইলেকশনের জন্য, ওই যে আমরা বলি না ইলেকশনের জন্য কি করছেন, অনেকে বলবে, আমি অনেক লোককে জানি তারা কিছুই বুঝে না, বলে ভাই ভোট দিতে চাই, ভোট দিলে কি হবে না হবে তার এটা কোনো মাথা ব্যথা নাই। ওই যে এত বছর বয়স হয়ে গেছে ভোট দিতে পারলাম না, ভোট দেওয়ার পরে কি হবে, তারপরে কি হবে, ওটা নিয়ে মাথায় হয় না। ওই কি ভাই আমরা জানি কি হয়, সবই একই হয়, কিন্তু ভোটটা তো দিলাম, কোনো লজিক নাই। এই ইমোশনটাকে আপনি ইগনোর করবেন কেমনি করবেন ভাই? সে তো চায়, কাজে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যে জিনিসটা আমি যে কথাটা আপনি বললেন যে সংস্কার, দেখেন ডক্টর ইউনূস পারবে কি না পারবে এই কথাটা ইমেটেরিয়াল, উনি পারার জন্য এখনো কিছুই করে নাই। ডক্টর ইউনূসকে আমার কাছে উনি এখন যেভাবে আছেন, ক্রাইসিস আগামী সময় এরকমই থাকবেন, কিন্তু তারপরেও একটা ক্রাইসিস আসবে। সেই ক্রাইসিসটা ইউনূসের কারণে আসবে না, ওইটা আসবে পলিটিক্যাল পার্টিগুলির কারণে আসবে। পলিটিক্যাল পার্টিগুলো যখন স্বার্থ নিয়ে প্রশ্ন উঠবে, যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, সরকার যখন সংস্কার প্রক্রিয়া চালাচ্ছে, ঠিক একই সময় বিএনপি সারা দেশে মাঠ পর্যায়ে তাদের 31 দফার পক্ষে মিটিং মিছিল করতেছে এবং পাঠচক্র করতেছে, মানুষকে বোঝাচ্ছে। বিএনপি একটা পলিটিক্যাল পার্টি বোঝাচ্ছে, আর সরকার একটা এত বড় ইনস্ট্রুমেন্ট নিয়ে বসে আছে, এত বড় একটা ইনস্ট্রুমেন্ট বিচ্ছিন্নভাবে দেখেন না। এটা হলো গিয়ে সরকার কি চায় তারই রিফ্লেকশন পুলিশের মাধ্যমে ফুটে ওঠে। আমি আপনাকে এক্সাম্পল দিয়ে বলি, 5 তারিখে হাসিনা পলাইলো না, 8 তারিখে ইউনূস সাহেব দায়িত্ব নিল। আচ্ছা, ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার দরকারটা কি ছিল? আপনি আমাকে এই কথাটা বলেন, ইউনূস সাহেবের দায়িত্ব নেওয়ার দরকারটা কি ছিল? 5 তারিখ থেকে 8 তারিখ মাঝখানে 3 দিন দেশ চলে নাই, চলছে তো, ওভাবে চললেই পারতো। দরকারটা কি? দরকারটা হলো এইটা 5 তারিখ থেকে 8 তারিখের মধ্যে কিন্তু কিছু মবও হয়েছে, মারামারি হয়েছে না? তাহলে তারপরে 8 তারিখের একটা গভর্নমেন্ট দরকার পড়লো কেন? দরকার পড়লো এই কারণে যে মবটা কোনো কন্টিনিউ করা যাবে না। যারা সেখান থেকে তারাইছে তারাও ফিল করছে যে মবটা চলতে দেওয়া যাবে না, একটা সিস্টেমে আনতে হবে। সেই সিস্টেমটাকে আমরা একটা সরকার চাই যারা নাকি সিস্টেমটাকে ক্রিয়েট করবে সব জায়গায়, পরবর্তী সময়ের জন্য করবে, বর্তমান সময়ের জন্য করবে। এই তো সিস্টেম। যেই মুহূর্তে ইউনূস সরকার আসলো সেই মুহূর্তে তার মত থাকতে পারে না, আর মত থাকতে পারে না। কিন্তু যে ক্রোধ, আপনার বিরুদ্ধে আমার ক্রোধ আছে, আপনি আমাকে উস্কালেন, শেখ হাসিনা ওখান থেকে একটা ভাষণ দিল, তার কারণে আমি অত্যন্ত উত্তেজিত হয়ে গেলাম। আমার উত্তেজনা প্রকাশ আমি কোথায় ঘটাবো? আমার এই উত্তেজনাটা আমি সরকারকে ইনফর্ম করব, সরকার ভূমিকা নেবে।
আর আমি যদি বলি না আমার দায়িত্ব, তাকে ও বলছে কেন আমি এক কাপ ভেঙে ফেলাবো, বললাম আমি সরকার আমাকে ভাঙতে দিবে না, কারণ এটা হলো ন্যাশনাল প্রপার্টি। তাহলে এই জায়গাটা সরকারের ভূমিকা, সরকার তো এই কাজগুলি করে নাই, সরকার ভাঙতে দিছে, সরকার করতে দিছে, সব মত করতে দিছে। এই যে আজকে দেখলাম প্রায় 65 জনকে গ্রেপ্তার করছে, আপনি দেখেন আগামীকালকে বাটা দোকানে কেউ যাবে না ভাঙচুর করতে, আর যাবে না, কারণ গ্রেপ্তার হয়ে যায়। তার তো জানতে হবে যে এটা ভাঙচুর করলে পরে, জুতার প্যাকেটগুলি চুরি করলে পরে কালকে জেলে যেতে হবে, পুলিশ আমাকে ধরবে। যদি সেটা জানে তাহলে সেটা যাবে না। এখন আপনি দেখেন 5 তারিখে গণভবনে যে লোকটা হাঁস নিয়ে আসছে, বালিশ নিয়ে আসছে, ছবি দেখছি না আমরা, তাকে কিন্তু আমি দায়ী করবো না, কারণ তখন দেশে কোনো গভর্নমেন্ট ছিল না, তখন আমরা একটা স্বৈরাচারকে খেতেছি। কিন্তু যেই মাত্র এই 19 করে আসলো, তারপরে যখন আমি ভাঙি কিছু একটা, যখন আমার ছবি কেউ দেখে, তখন আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন যদি না নেন, তাহলে এটা এস্টাবলিশ হয়ে যায় যে এই গভর্নমেন্ট এটাকে এন্ডোর্স করতেছে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। সরকার এতদিন 8 মাসের মাথায় এসে একটা মবের ব্যাপারে একটা অ্যাকশন নিল। এইবার আপনি জানেন এই ঘটনার মাধ্যমে কি হইতেছে, দেখেন একটা ঘটনা ঘটছে, দুষ্ট লোকের তো অভাব নাই, তারা বসে বসে এআই দিয়ে আরো 20টা বানাইছে, ছবি বানায় ছাড়তেছে, এইগুলি বানাই নিয়ে বিদেশে ছড়াই দিছে। আজকে আমাকে কুয়েত থেকে এক ভদ্রলোক একজন আমাকে মানে মেসেজ পাঠাইছে, সে বলতেছে ভাই এটা দেখার কারণে কুয়েতে বাঙালি অধ্যুষিত এলাকা যেটা, সেইখানে নিরাপত্তা বৃদ্ধি করছে, নিরাপত্তা বাড়াইছে। না সজীব অজের জয় নিজেও টুইট মানে করেছেন, তারা ধরেই নিছে যে এই লোকগুলি খারাপ, ইমেজ থাকে সারা দুনিয়ায়। এখন এটা বলবেন যে এটা তো ওরা করছে, ওরা তো করছে, কিন্তু ওদেরকে করার সুযোগটা কে করে দিছে? আমরা করে দিছি, আমরা মানে আমাদের সরকার করে দিছে। এখন সরকার যে অ্যাকশনটা নিছে, আমি মনে করি যে এই অ্যাকশনটা যদি আগে নিত, আচ্ছা আপনাকে মনে করেন 32 নাম্বার ভাঙবেন, আপনি ভাঙেন, সরকারি ভেঙে দিক ডিসিশন দিয়ে সরকারি ভেঙে দিত, আমার তো কোনো আপত্তি নাই রে ভাই।